নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত জিমি ভ্যালেন্টাইন নামক পাঠ্যাংশের ন্যারেশন বা স্পিচ আলোচনা করব। তাহলে দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ন্যারেশন অর স্পিচ চেঞ্জ ফ্রম জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের টেক্সট যদি পড়া থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। শুরু করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। দেখো, লক্ষ্য করে, এটা একটা টেক্সচুয়াল লাইন নিঃসন্দেহে। এই টেক্সচুয়াল লাইনটার মধ্যে দুটো আলাদা আলাদা ডাইরেক্ট স্পিচ আছে, কোটেশন আছে দুটো আলাদা আলাদা। কি সেটা? একবার বলা হচ্ছে নাও ভ্যালেন্টাইন, কোটেশন শেষ, সেইড দ্য ওয়ার্ডেন, এই কথাটা ওয়ার্ডেন বলল। আবার বলা হচ্ছে ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, সকালবেলায় তুমি চলে যাবে। দুটো কথাই কিন্তু আমাদের ওয়ার্ডেন বললেন। কাকে বললেন? জিমি ভ্যালেন্টাইনকে। তাহলে পরে এটাকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় আমরা ওয়ার্ডেনকে এখানে স্পিকার মানে যিনি বলছেন এবং দুটো ডাইরেক্ট স্পিচকে আমরা একসাথে নিয়ে করার চেষ্টা করব। দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন, আমরা জানি অ্যাকর্ডিং টু টেক্সট, আমরা জানি যে তিনি ওয়ার্ডেনের সঙ্গে কথা বলছেন, এই জন্যই টেক্সট পড়তে হয়, রেগুলার বেসিসে রিডিং করতে হয়। দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন দ্যাট, কি বললেন? হি উড গো আউট ইন দ্য মর্নিং, কি যে সে সকালবেলায় চলে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে দুটোকে আলাদা কিভাবে হলো, বা দুটো আলাদা ডাইরেক্ট স্পিচকে একসাথে কিভাবে আনলাম। নাও ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, অ্যাকচুয়ালি ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটাকেই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করা হচ্ছে। নাও ভ্যালেন্টাইন, এটার বিশেষ করে আলাদা করে কোনো ফাংশন নেই। ভ্যালেন্টাইনকে বলা হচ্ছে আমরা জানি, এবং এখন অর্থাৎ ওয়ার্ডেন তখনকার কথা বলছেন যখন তিনি দাঁড়িয়ে ভ্যালেন্টাইনের সঙ্গে কথা বলছিলেন। তাই যেহেতু এটা পাস্টের, অতীতের ঘটে যাওয়া একটা ঘটনা, তাই দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে হয়ে গেল। এবং যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তার জন্য একটা দ্যাট আসলো। এবং তারপরে কি হচ্ছে? ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, এখানে ইউটা কে? ইউ হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন। তাই ভ্যালেন্টাইনকে আমরা একবার ভ্যালেন্টাইন উল্লেখ করেছি, দ্য ওয়ার্ডেন টোল্ড ভ্যালেন্টাইন দ্যাট, তারপরে আবার তার কথা উল্লেখ করার জন্য আমরা তার জন্য কি বসালাম? দ্যাট হি উড গো। কেন উড গো হচ্ছে? ইউ উইল গো ছিল, এখানে উইলটাকে কন্ট্রাকশন অর্থাৎ শর্টে করে লেখা হয়েছে, অ্যাপোস্ট্রফি ডাবল এল। তো এটা অ্যাকচুয়ালি উইলের শর্ট ফর্ম। তো উইল থেকে পাস্ট করলে, যেহেতু আমরা রিপোর্টিং ভার্ব পাস্টে অ্যাড করেছি, তাই আমাদের রিপোর্টের স্পিচটা অর্থাৎ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে? উইল থেকে পাস্ট করলে উড হয়। হি উড গো আউট ইন দ্য মর্নিং, এবং তারপরে মেন ভার্বটা যা ছিল তাই থাকবে প্রেজেন্ট টেন্স। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ডেন সেইড, ওয়ার্ডেন বললেন ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ। মেক এ ম্যান অফ ইউর সেলফ, তাকে কাকে বলল? জিমি ভ্যালেন্টাইনকে। ব্রেস আপ মানে তৈরি হয়ে নাও, এবং মেক এ ম্যান অফ ইউর সেলফ, এবং একটা মানুষের মতো মানুষ তৈরি হওয়ার চেষ্টা করো, হয়ে ওঠো। দ্য ওয়ার্ডেন আমাদের জিমি ভ্যালেন্টাইনকে একটা উপদেশ দিলেন এটা, এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা শিখেছি ছোটোবেলায় ন্যারেশনের সময় 3 রকমভাবে আমরা করি, সেটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এবং এটা আমি এক্ষুনি বললাম যে এটা একটা অ্যাডভাইস। তাই দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম, হিম বলতে আমরা এখানে জিমি ভ্যালেন্টাইনকে বোঝাচ্ছি। তুমি চাইলে জিমি ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টাইন উল্লেখ করতে পারো, হিম বলে আবার ব্র্যাকেটে ভ্যালেন্টাইন লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম টু ব্রেস আপ, এখানে ব্রেস আপটা একটা ভার্ব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং তাদের সাবজেক্ট ইউ উজ্জ থাকে, অর্থাৎ এদের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন হয় সবসময়, এবং এদেরকে ইনডাইরেক্ট করার সময় এইভাবে কিভাবে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইজ হিম টু ব্রেস আপ, টু দিয়ে অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়।
to brace up and make a man of yourself. Oh, sorry. And make a man of himself. Yourself. তিনি ওয়ার্ডেন ভ্যালেন্টাইনের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছিলেন বলে তিনি তাকে ইয়োরসেলফ বলেছিলেন, কিন্তু এই ইনডাইরেক্ট স্পিচ করার সময় এই কথাটা কিন্তু আমরা বলছি। ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে কি বলেছিল সেটাকে এখন আমরা নিজেদের মতো করে বলবো, তাই আমরা মেক এ ম্যান অফ হিমসেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইউজ করব। এবং মেক এ ম্যান অফ হিমসেলফ এই মেকটাও কিন্তু ইনফিনিটিভ কনস্ট্রাকশনের সঙ্গেই কমন নিয়ে একবার টু ইউজ করা হয়েছে, তারপরে টু ব্রাশ আপ অ্যান্ড টু মেক এ ম্যান অফ হিমসেলফ, এইভাবে দুবার রিপিট করা হবে, তাই এটাকে ইনফিনিটিভ কনস্ট্রাকশনটাকে একবার ইউজ করা হয়েছে, তারপরে মেন ভার্বটাকে দিয়ে ওটাকে লিখে দেওয়া হয়েছে। নেক্সট সেন্টেন্স, জিমি সেড ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে উত্তর দিল, ওয়াই, কেন? আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। আমি আমার সারা জীবনে একটা সেফ ভাঙিনি, অর্থাৎ একটা সিন্দুক ভাঙিনি। তো জিমি একটু অবাক হয়ে উঠলেন আমাদের ওয়ার্ডেনের কথা শুনে। তো জিমি রিপ্লাইড ইন সারপ্রাইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা যেরকম করে কনস্ট্রাকশন ব্যবহার করতাম। জিমি রিপ্লাইড ইন সারপ্রাইজ, অবাক হয়ে জিমি উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ ইন হিজ লাইফ। হি, আই থেকে হি হলো, কারণ জিমি এখানে নিজের কথা বলছে, আর ইনডাইরেক্টে আমরা আমাদের জায়গা থেকে বলছি, তাই আই নেভার ক্র্যাকড এটা সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের রিপ্লাইড পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচের মধ্যে সিম্পল পাস্ট থাকলে আমাদের কী করতে হয়? পাস্ট পারফেক্ট করতে হয়। তাই দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড, আই নেভার ক্র্যাকড ছিল, নেভারটা নেভারের জায়গায় থাকলো, হি হ্যাড ক্র্যাকড হওয়ার কথা ছিল, নেভারটা যেহেতু নেভারের জায়গায় থাকলো ক্র্যাকডের পূর্বে, তাই হি হ্যাড ক্র্যাকড থেকে হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ ইন হিজ লাইফ, মাই লাইফ থেকে হিজ লাইফ। নেক্সট সেন্টেন্স, জিমি সেড, জিমি বলে উঠল কি? জিমি উত্তর দিচ্ছে, হোয়াই ওয়ার্ডেন, আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। তো জিমি এনকোয়ার্ড অফ ওয়ার্ডেন, জিমি ওয়ার্ডেনকে জিজ্ঞেস করছে কেন ওয়ার্ডেন, তাই তো? তাই এনকোয়ার্ড অফ ওয়ার্ডেন, এনকোয়ার্ড অফ ওয়ার্ডেন মানে ওয়ার্ডেন এর কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, জিমি জানতে চাইছে। অ্যান্ড কনফেসড দ্যাট, এবং নিজে স্বীকার করলো, স্বীকারোক্তি যে কি? দ্যাট হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড, আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড। আই ওয়াজ, যেহেতু ওয়াজ দিয়ে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আর রিপোর্টিং ভার্ব তোমার পাস্টে আছে, তাহলে হি হ্যাড নেভার বিন, এটা ন্যারেশনের নিয়মগুলির মধ্যেই পড়ে। হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ, মাই লাইফ থেকে হিজ লাইফ। নেক্সট সেন্টেন্স, টেক হিম ব্যাক ক্রোনিন, ক্রোনিন ওকে নিয়ে যাও, ওকে ফিরিয়ে নিয়ে যাও। দেখো বিস্ময়বোধক চিহ্ন দিয়ে শেষ করা হচ্ছে, সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন ক্রোনিনকে আদেশ দিলেন। কেন আদেশ? আমি এখানে আদেশ ধরে নিচ্ছি, কারণ কি? টেক হিম ব্যাক এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বোঝাই যাচ্ছে, এবং ক্রোনিনকে ওয়ার্ডেন নির্দেশ দিলেন। তার নির্দেশটা কে কাকে নির্দেশ দিচ্ছে? ওয়ার্ডেন কিন্তু ক্রোনিন ওইখানকার একজন স্টাফ, তাকে নির্দেশ দিচ্ছে। তাহলে ক্রোনিন, ওয়ার্ডেন হচ্ছে আমাদের ওই জেলখানার সর্বোচ্চ পদ, এবং ক্রোনিন হচ্ছে সেখানকার একজন স্টাফ, অর্থাৎ ওয়ার্ডেনের সাবঅর্ডিনেট হচ্ছে ক্রোনিন। তাই ওয়ার্ডেন তার সাবঅর্ডিনেটকে অর্ডার করবে, এটাই স্বাভাবিক। তাহলে দ্য ওয়ার্ডেন অর্ডার্ড ক্রোনিন। কেন অর্ডার্ড ক্রোনিন? কারণ আমি একটু আগেই বললাম এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভের মধ্যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই তিন রকমভাবে হয়, এটা একটা অর্ডারের মধ্যে পড়বে। দ্য ওয়ার্ডেন অর্ডার্ড ক্রোনিন, তারপরেই ইনফিনিটিভ কনস্ট্রাকশন যেরকমভাবে আমরা একটু আগেই করলাম, টু টেক হিম ব্যাক, টেক হিম ব্যাক, টু টেক হিম ব্যাক। নেক্সট সেন্টেন্স, দ্য ওয়ার্ডেন সেড, কি বলল? বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইনকে তার নাম ধরে উল্লেখ করে তাকে একটা সদুপদেশ দেওয়ার চেষ্টা করলো ওয়ার্ডেন। কি বলল? যে আমার উপদেশটা ভেবে দেখো,
আমার উপদেষ্টার সম্পর্কে ভেবে দেখো। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড ভ্যালেন্টাইন। আমার উপদেষ্টার সম্পর্কে ভেবে দেখো, এইটাও একটা উপদেশ, এটাও একটা অ্যাডভাইস। তাই এটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এটাকেও আমরা অ্যাডভাইস রূপেই নিব। এবং লক্ষ্য করে দেখো, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, মেন ভার্ব কিন্তু থিঙ্ক এবং এর কিন্তু সাবজেক্ট কিন্তু ইউ উজ্জ আছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বেটার তো এটা একটা অন্য পার্টস অফ স্পিচ, মানে আমাদের সেন্টেন্সটা অ্যাকচুয়ালি থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, এটা হচ্ছে মেন সেন্টেন্সটা। এবং যদি ভাবো তাহলে ভালো হয়, এই অর্থে এখানটা বেটার ব্যবহার করা হয়েছে। তাহলে মেন সেন্টেন্সটা কিন্তু আবার আমাদের সেই ইম্পারেটিভ সেন্টেন্স যেরকম ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক সেরকম এখানে থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে পরে এইটা নিজেও একটা অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্সের 3 রকমের মধ্যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। তাহলে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড ভ্যালেন্টাইন, এভাবে করব। দ্যাট, যে, দেখো লক্ষ্য করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ TO2 অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন ব্যবহার করে আসছি। এই ক্ষেত্রে কি হচ্ছে, বেটার, যেহেতু বেটার দিয়ে শুরু করা হচ্ছে, যে এটা করলে ভালো হয়, এটা আমার এই অ্যাডভাইস নিয়ে তুমি চিন্তা করো, করলে ভালো হয়, এরকম। তাই এটাকে আমরা অন্যরকমভাবে করলাম, যে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড হিম দ্যাট ইট উড বি বেটার ফর হিম টু থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস। দ্যাট ইট উড বি বেটার ফর হিম, এটা এক্সট্রা। কিসের জন্য? ওই বেটার, তাকে এই উপদেশটা দেওয়ার জন্য, যে আমার অ্যাডভাইসটা নিয়ে চিন্তা করো, চিন্তা করলে তোমার ভালো হবে, বা চিন্তা করলে ভালো হয়, এটা বোঝানোর জন্য আমাদের ইনডাইরেক্ট স্পিচটার মধ্যে সেই সেন্সটাকে আনার জন্য এইভাবে আমরা করলাম। নেক্সট পেজে যাচ্ছি। সরি, উই কুড নট মেক ইট সুনার, জিমি মি বয় সেড মাইক। মাইক হচ্ছে আমাদের জিমি ভ্যালেন্টাইনের খুব কাছের বন্ধু, যে নাকি জিমি যখন জেলে ছিল তখন জেলের বাইরে মাইক হচ্ছে একজন বার ওনার। সেখান থেকে জিমিকে জেল থেকে বেরোতে মাইক হচ্ছে জেলের বাইরে থেকে তাকে সাহায্য করেছিল। তো যাই হোক, সবই তোমরা জানো, টেক্সচুয়াল লাইন। তো সরি উই কুড নট মেক ইট সুনার, দুঃখিত আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না, জিমি মি বয়। তো মাইক পোলাইটলি অ্যাপোলোজাইজড কথাটার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া বা মাফ চাওয়া, যদি আমি এক কথায় বলতে চাই। তাহলে মাইক কার কাছে? জিমির কাছে অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা চাইল, অ্যান্ড টোল্ড এবং বলল, যে কি বলল, কি বলেছিল সে? উই কুড নট মেক ইট সুনার। দেখো, কুড নট মেক ইট সুনার, কুড দিয়ে অলরেডি পাস্ট করে দেওয়া হয়েছে, দ্যাট দে কুড নট মেক ইট সুনার। তাহলে কুডের কোনো পরিবর্তন হলো না, উই থেকে এটা দে হয়ে গেল, দ্যাট দে কুড নট মেক ইট সুনার। কেন দে হচ্ছে? কারণ এটা আমরা বলছি, এটা কিন্তু মাইক নিজে বলছে না। মাইক নিজে কোনটা বলেছিল? সরি উই কুড নট মেক ইট সুনার, হ্যাঁ, এইটা বলেছিল মাইক, ওই জন্যই এটাকে ইনভার্টেড কমা, এটাকে ডাইরেক্ট স্পিচ বলে। তো মাইক পোলাইটলি অ্যাপোলোজাইজড অ্যান্ড টোল্ড জিমিকে বলল ক্ষমা প্রার্থী হয়ে, যে কি? দ্যাট দে কুড নট মেক ইট সুনার, তারা এর থেকে তাড়াতাড়ি করতে পারেনি। নেক্সট সেন্টেন্স, জিমি সেড, জিমি বলে উঠল, আই অ্যাম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি লিমিটেড। এটা একটা বিরাট বড় একটা কোম্পানির নাম, প্রপার নাউন। কোথার থেকে? নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি লিমিটেড। এই নিউ ইয়র্ক থেকে লিমিটেড পর্যন্ত এটা হচ্ছে সেই কোম্পানিটার নাম। এই কারণে এটা একটা প্রপার নাউন। এবার প্রপার নাউন জন্য এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে। তাই জিমি এখানে বলছে যে আই অ্যাম রিপ্রেজেন্টিং, আমি সেই কোম্পানির হয়ে, আমি একজন রিপ্রেজেন্টেটিভ, আমি সেই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, প্রতিনিধিত্ব করছি।
তো জিমি এই কথাটি বলল। এটাকে ডাইরেক্ট স্পিচ দেওয়া হচ্ছে, তুমি যদি ইনডাইরেক্ট করতে চাও তাহলে কি করতে হবে? জিমি রিপ্লাইড দ্যাট বা জিমি টোল্ড দ্যাট, কি যে হি ওয়াজ রিপ্রেজেন্টিং, আই অ্যাম রিপ্রেজেন্টিং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল হুইট কোম্পানি লিমিটেড। এই সম্পূর্ণটা যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। আই অ্যাম রিপ্রেজেন্টিং, আই থেকে হি হয়ে গেল, হি ওয়াজ রিপ্রেজেন্টিং, বাদ বাকি সব এক। নেক্সট সেন্টেন্স, isn't that young lady Polly Simpson? এটা এই লাইনটা কোন জায়গাটাতে ছিল আমরা সবাই জানি, asked জিমি। জিমি সেই যে ব্যাংকের সামনে, এলমোর ব্যাংকের সামনে মেন গেটের সামনে যে সিঁড়ি, সেই সিঁড়িতে বসেছিল একটা বালক। সেই বালককে একটা একটা করে ডাইমস অর্থাৎ কয়েন্স বা সেন্টস দিতে দিতে জিমি সেখানকার সম্পর্কে, সেই এলাকা সম্পর্কে, সেই ব্যাংক সম্পর্কে জিজ্ঞেস করতে করতে যখন আমাদের অ্যানাবেল সেই ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসছে তখন জিমির মুখোমুখি হয় এবং জিমিকে এড়িয়ে, জিমিকে অ্যাভয়েড করে সে যখন সোজা হাঁটা দেয় তখন জিমির অ্যানাবেলকে দেখে তার নাম জানতে ইচ্ছা হয়, কিন্তু সে যদি ওই বালকটিকে অ্যানাবেলের নাম জিজ্ঞেস করতো তাহলে বালকটি অ্যানাবেলের নাম বলতো না। তাই বালকটার কাছে সে এমন একটা ভান করলো যে জিমি সেই মেয়েটি অর্থাৎ আমাদের অ্যানাবেলের নাম সে জানে কিন্তু নামটা সে ভুলে গেছে বা ভুল নাম বলছে। তাই একটা ইচ্ছাকৃত একটা কাল্পনিক নাম সে তখন উচ্চারণ করলো সেই বালক থেকে অ্যানাবেলের আসল নামটা বের করার জন্য। Isn't that young lady Polly Simpson? এটা পলি সিমসন না? এই যুবতী মহিলা এর নাম পলি সিমসন না? asked জিমি, জিমি জিজ্ঞেস করল। জিমি asked him, জিমি তাকে প্রশ্ন করলো। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরিষ্কার বুঝতেই পারছো, isn't that অর্থাৎ is not that। তাহলে জিমি asked him, তাকে জিজ্ঞেস করছে, করেছিল। রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে। এবার এটা একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ইনডাইরেক্ট স্পিচ করার জন্য আমরা ইফ ব্যবহার করি। ইফ দ্যাট ইয়াং লেডি ওয়াজ পলি সিমসন। ইজ ছিল আমাদের প্রেজেন্ট টেন্সে, ওয়াজ হয়ে গেল আমাদের পাস্ট টেন্সে, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ইজ নট দ্যাট ইয়াং লেডি, দ্য ইয়াং লেডি ইজ নট। অ্যাকচুয়ালি সাবজেক্টকে ভার্বের আগে লিখতে হয়, অর্থাৎ আগে সাবজেক্ট তারপরে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আসে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হয়? ভার্বটাকে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পরে থেকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তাই ইজন্ট দ্যাট ইয়াং লেডি, দ্য ইয়াং লেডি ইজ নট নয়, ইজ নট দ্যাট ইয়াং লেডি, এইভাবে লিখতে হলো। কিসের জন্য? ইন্টারোগেটিভ করার জন্য। এবার আমরা যখন নাকি ইনডাইরেক্ট স্পিচ করব, ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি করতে হয়? যতই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকুক আর অন্য যে কোনো সেন্টেন্স থাকুক, ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাদের সমস্ত রকমের সেন্টেন্সকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। সেই কারণে দ্য ইয়াং লেডি ইজ থেকে, মানে আমি বলতে চাইছি ইজেন্ট দ্যাট ইয়াং লেডি, দ্য ইয়াং লেডি, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? ইজটাকে আমাদেরকে ইয়াং লেডি অর্থাৎ সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। সেইটা ধরে দ্য ইয়াং লেডি ইজ, সেটাকে আমরা পাস্ট টেন্স করলাম, দ্য ইয়াং লেডি ওয়াজ পলি সিমসন। কেন ওয়াজ হচ্ছে? কারণ তার রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের পাস্টে। আশা করি পরিষ্কার। তোমরা চাইলে এটাকে ইফ না দিয়ে এটা ওয়েদার দিয়ে করতে পারো, ওয়েদার দিয়ে করলে শেষে অর নট দিতে হবে। নেক্সট সেন্টেন্স, দ্য বয় সেড, দ্য বয়, বালকটি বলে উঠল, ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, ওটা কি একটা গোল্ড ওয়াচ চেন? বালকটি প্রশ্ন করলো। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখতেই পাচ্ছ ইজ দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ইয়েস নো কোশ্চেন। এইবার আমি একটু আগে যেরকম বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করার সময় কী করতে হয়?
অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হয়। ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, এখানে দ্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট, তার মানে ইজ দ্যাট থেকে দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবার আমাদের ইনডাইরেক্ট করার সময় এই অ্যাসার্টিভটাকে কাজে লাগাতে হবে। কীরকম? দ্য বয় আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে দ্য বয় আস্কড। ইফ দ্যাট ইজ থেকে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, দ্যাট ওয়াজ। দ্য বয় আস্কড ইফ দ্যাট ওয়াজ এ গোল্ড ওয়াচ চেন। ইফ কেন? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেনে আমাদের ইফ দিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। নেক্সট সেন্টেন্স, wouldn't I make a nice drummer, said Annabel। এটাও আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং would not I make a nice drummer এটা একটা ইয়েস নো কোশ্চেন। would not I থেকে অ্যাসার্টিভ করলে, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদের অ্যাসার্টিভে আসতে হবে। তাহলে would not I থেকে অ্যাসার্টিভ করলে I would not, পরিষ্কার। তাহলে দ্য অ্যানাবেল আস্কড ইফ, যেহেতু ইয়েস নো কোশ্চেন তাই আমাদের ইফ দিয়ে করতে হবে। অ্যানাবেল আস্কড ইফ শি উড নট, আমি একটু আগেই বললাম। এবার যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তাহলে আমাদেরকে পাস্ট করার কথা, অলরেডি উড দিয়ে আমাদের কাছে পাস্ট হয়ে আছে, আমরা এটাকে উড হিসেবেই পেয়েছি, তাহলে উড থেকে আর পাস্ট করা যাচ্ছে না, উডটাই অলরেডি পাস্ট হয়ে আছে। শি উড নট মেক এ নাইস ড্রামার, এর মধ্যে বেশি কিছু করার নেই। নেক্সট পেজে যাচ্ছি। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ। বেনকে, বেন হচ্ছে বেন প্রাইস, একজন স্বনামধন্য বিখ্যাত ডিটেকটিভ। তা বেন প্রাইস আমরা জানি জিমিকে খুঁজতে খুঁজতে সেই এলমোর নামক ছোট্ট শহরে গিয়ে পৌঁছেছিল, এবং জিমি যেখানে শু স্টোর খুলেছিল তার ঠিক অপোজিটে একটা ড্রাগ স্টোর ছিল, অর্থাৎ ওষুধের দোকান। সেইখানে বেন প্রাইস গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে সে উল্টো দিকে জুতোর দোকানে জিমিকে দেখতে পায় এবং খবর পায় যে সে ব্যাংকার্স ডটার, অর্থাৎ এলমোর ব্যাংকের যে মালিক তার কন্যাকে বিবাহ করতে যাচ্ছে। এবার বেন সেই ওষুধের দোকানে দাঁড়িয়ে মনে মনে নিজেকেই নিজে বলছিল যে তুমি ব্যাংকারের ডটারকে বিবাহ করতে যাচ্ছ, আর ইউ জিমি। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ, এই যে আর ইউ দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে। আর ইউ কখন হয়? সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আর ইউ, অর্থাৎ আর ইউ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার, এটাকে এইভাবে তোমাদেরকে পড়তে হবে, তাহলে বুঝতে পারবো কনস্ট্রাকশনটা। আর ইউ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার জিমি, এরকম। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, পরিষ্কার কনস্ট্রাকশন। এবং অ্যাসার্টিভ করলে ইউ আর গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার জিমি, অ্যাসার্টিভটা আমাদের ইনডাইরেক্ট করার সময় কাজে লাগবে। তাহলে সেড বেন টু হিমসেলফ, তাহলে বেন সফটলি এনকোয়ার্ড অফ হিমসেলফ, সফটলি আস্কড হিমসেলফ করতে পারো, জানতে চাইছে বা প্রশ্ন করছে নিজেকে। ইফ, কেন ইফ? কারণ এটা একটা আর ইউ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন, তাই ইফ। ইট ওয়াজ জিমি, বা তুমি চাইলে যেমনটা আমি বললাম আর ইউ, তাহলে আর ইউ থেকে হি ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার, এরকম করতে পারো। আমি করেছি ইফ ইট ওয়াজ জিমি হু ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার। এটা একটু জটিল মনে হলে তুমি চাইলে ওইরকমভাবে করতে পারো, সহজভাবে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, I am getting awfully economical. I am getting awfully economical. আমি ভয়ঙ্করভাবে ইকোনমিক্যাল অর্থাৎ কৃপণ হয়ে যাচ্ছি, সেড জিমি কুললি। জিমি ঠান্ডা মাথায় বলল, জিমি খুব ঠান্ডা মস্তিষ্কে এই কথাটি বলল, আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল। তা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স,
অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য খুব সহজ পদ্ধতি, জিমি কুললি সেড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট ইউজ করতে হয়, দ্যাট হি ওয়াজ গেটিং অফুলি ইকোনমিক্যাল। কেন ওয়াজ গেটিং? কারণ ছিল হচ্ছে আই অ্যাম গেটিং। অ্যামটাকে এখানে শর্ট করে লেখা হয়েছে, টেক্সচুয়াল লাইন, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্ট স্পিচ, তাই এখানে কোনো পরিবর্তন করা যাবে না। আই অ্যাম গেটিং, অ্যামটাকে এখানে শর্ট করে লেখা হয়েছে, এটাকে কন্ট্রাকশন বলে, কন্ট্রাকশন, নট কনস্ট্রাকশন, অনেকে ভুল করে। তো জিমি কুললি সেড দ্যাট হি ওয়াজ গেটিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, হি ওয়াজ গেটিং অফুলি ইকোনমিক্যাল। নেক্সট সেন্টেন্স, দ্য ডোর কান্ট বি ওপেনড, দরজাটি খোলা যাবে না। হি গ্রোনড, তিনি গ্রোন অর্থাৎ গোংরাতে গোংরাতে বললেন, তাহলে হি গ্রোনড দ্যাট, দ্যাট এটা আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য ডোর কান্ট বি ওপেনড, দ্যাট দ্য ডোর কান্ট বি অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ক্যান থেকে কুড নট বি ওপেন, ব্যাস এইটুকুই কাজ, আর কিচ্ছু না। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দ্যাট হয়। নেক্সট কোশ্চেন, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সকলে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও। হি কল্ড লাউডলি, সে অর্থাৎ জিমি সজোরে বলে উঠল, সজোরে বলে উঠল, লাউডলি। তো জিমি কল্ড লাউডলি, রিপোর্টিং ভার্বটাকে তাই রাখলাম। দ্যাট অল শুড বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবার এক মুহূর্তের জন্য চুপ থাকা উচিত। তুমি চাইলে এটাকে ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে করতে পারো, টু বি কোয়াইট এইভাবে করতে পারো। নেক্সট সেন্টেন্স, লিসেন টু মি হি সেড, সে বলল আমার কথা শোনো। তাহলে এবার দেখো লক্ষ্য করে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লিসেন দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, লিসেন টু মি, আমার কথা শোনো। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যা হয় যে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট রূপে উজ্জ্ব থাকবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আমাদেরকে ইউ ধরে নিতে হবে। তা হি সেড, সে বলল আমার কথা শোনো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি 3 রকমের সেন্টেন্স হয়, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এখানে এটা কি অর্ডার না রিকোয়েস্ট না অ্যাডভাইস? তোমাকে মনে রাখতে হবে, মনে করতে হবে এই কোটেশনটা, এই লাইনটা টেক্সটের কোন জায়গাটাতে ছিল, কোন প্রসঙ্গে কে এই কথাটা বলছে। বলছে জিমি যখন নাকি ওই সেফের মধ্যে, ভল্টের মধ্যে সেই বাচ্চা শিশুটি বন্ধ হয়ে গেছিল, তখন বাইরে থেকে আমাদের এলমোর ব্যাংকের ওনার মিস্টার অ্যাডামস তিনি চিৎকার করে করে লিসেন টু মি। তাহলে এবার এটা অর্ডার না, এটা অ্যাডভাইস না, এটা রিকোয়েস্টও না, তাই আমরা কনফিউশনের মধ্যে আমরা কি করব, হি টোল্ড টু লিসেন টু হিম। আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস কোনো রিপোর্টিং ভার্ব ইউজ করলাম না, আমরা করলাম কি, সেই কনফিউশন থেকে, সেই কন্ট্রোভার্সি থেকে বাঁচার জন্য আমরা করলাম কি, টোল্ড ইউজ করলাম। তারপরে ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে যেমনটা করে আসি আমরা সেটাই করলাম। নেক্সট সেন্টেন্স, দেয়ার ইজন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস। কি বলছেন মিস্টার অ্যাডামস, কি বলছেন, দেয়ার ইজন্ট এ ম্যান, ইজ নট এ ম্যান, নিয়ারার দ্যান লিটল রক। লিটল রক একটা জায়গার নাম, সেই লিটল রকের থেকে বেশি কাছে এমন কোনো ব্যক্তি নেই যে নাকি হু ক্যান ওপেন দ্য ডোর, সেই ভল্টের দরজাটা খুলতে পারে। অর্থাৎ সবচেয়ে কাছে যেই ব্যক্তি এই ভল্টের দরজা খুলতে পারবে সে হচ্ছে লিটল রকে, সেড মিস্টার অ্যাডামস। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু তার মধ্যে আবার হু ক্যান ওপেন দ্য ডোর, এটা দুটো ক্লজ দিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু তৈরি হয়েছে। তোমাকে যখন ইনডাইরেক্ট করবা তোমাকেও কিন্তু এই দুটো ক্লজ রাখতে হবে অ্যাসার্টিভের মতো করেই। তাহলে মিস্টার অ্যাডামস সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমাদেরকে দ্যাট দিয়ে করতে হবে। দেয়ার ওয়াজ নট এ ম্যান,
দেয়ার ইজ নট এ ম্যান, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই আমরা ইজ থেকে ওয়াজ করে দিব। ওয়াজ নট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু কুড। কেন কুড? কারণ আমাদের কাছে ক্যান ছিল, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, ক্যান থেকে কুড করে দাও, কুড ওপেন দ্য ডোর, যা ছিল তাই। নেক্সট পেজে যাচ্ছি। কান্ট ইউ ডু সামথিং রালফ, ট্রাই ওয়ন্ট ইউ, সেড অ্যানাবেল। এটা একটা বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে চারিদিকে হইচই, কান্নাকাটি, শোরগোল, একটা বিশৃঙ্খলা, একটা ছোট্ট বাচ্চা একটা ভল্টের মধ্যে, দরজা বন্ধ, আটকা পড়ে গেছে, ছোট্ট ভল্ট, তার বাঁচার সম্ভাবনা কম। এমন সময়ে অ্যানাবেল তার উড বি হাজব্যান্ড, যার নাম হচ্ছে, সেইখানে সবাই তাকে রাল্ফ বলে চেনে, আমরা তাকে জিমি বলে চিনি, সে অর্থাৎ অ্যানাবেল রাল্ফকে জিজ্ঞেস করছে, কান্ট ইউ ডু সামথিং, তুমি কিছু করতে পারছো না? ট্রাই, চেষ্টা করো। ওয়ন্ট ইউ, ওয়ন্ট ইউ মানে ওয়ন্ট ইউ ট্রাই, তুমি চেষ্টা করবে না? তো এখানে কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, এটা একটা ক্লজ এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কান্ট একটা অক্সিলারি, মোডাল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ইউ কান্ট থেকে কান্ট ইউ, পরিষ্কার এইভাবে এটাকে ইন্টারোগেটিভ করা হচ্ছে। আবার ট্রাই, চেষ্টা করো, দেখো লক্ষ্য করো এখানে ট্রাই করতে বলা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পারেটিভ কনস্ট্রাকশন, শুধু ট্রাই, শুধু একটা ভার্ব। ওয়ন্ট ইউ, আবার ওয়ন্ট ইউ ট্রাই, ওয়ন্ট ইউ ট্রাই, এবার এই ট্রাইটা এরপরে, অর্থাৎ এই ট্রাইটাকে আগে বলে দিয়ে, আগে এই ভার্বটাকে উল্লেখ করে দিয়ে পরে আর করলো না, অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে ট্রাই ওয়ন্ট ইউ, চেষ্টা করো, করবে না, করবে না তুমি চেষ্টা, এরকম। তাহলে পরে ওয়ন্ট ইউটা কিন্তু আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন। ইউ ওয়ন্ট, এটাকে সেই ওয়ন্ট যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা হচ্ছে ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে এখানে পরপর দুবার ইন্টারোগেটিভ ব্যবহার করা হয়েছে, শেষে ইন্টারোগেটিভ মার্ক, কোশ্চেন মার্ক দিয়ে শেষ করা হচ্ছে, সেইড অ্যানাবেল। তা এইটাকে একটু ভালো করে লক্ষ্য করব। অ্যানাবেল রিকোয়েস্টেড রাল্ফ, অ্যানাবেল রাল্ফকে রিকোয়েস্ট করলো। কি রিকোয়েস্ট করলো? অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, ইফ হি কুড ডু সামথিং। সম্পূর্ণটাকে এখানটা একটা ছোট্ট কনস্ট্রাকশনের মধ্যে কভার করে দেওয়া হয়েছে। এবং জিজ্ঞেস করলো কি, যে ইফ হি কুড ডু সামথিং, যে সে কিছু করতে পারবে কি না। এটাকে চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব ইউজ করা যায় এবং বড় হবে, আর কিছুই না। তো বুদ্ধিমানের কাজ হবে যে যতটা কম্প্যাক্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় সম্পূর্ণটাকে যাতে বোঝাতে পারি আমি আমার একটা রিপোর্টিং ভার্ব দিয়ে। নেক্সট সেন্টেন্স, গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ। দেখো লক্ষ্য করে, জিমি ভ্যালেন্টাইন সেই মুহূর্তে আর রাল্ফ ডি স্পেন্সার নয়, তখন তার আসল চেহারা, আসল রূপ কিন্তু সেই রুমে উপস্থিত সকলে দেখে নিয়েছে। তো এমন অবস্থায় রাল্ফের অর্থাৎ জিমির মাথায় আর কিচ্ছু নেই যে তার এই রূপটা কে দেখলো কে দেখলো না, তারা তার সম্পর্কে কি মনে করলো কি মনে করলো না। সে এখন, তার মাথায় একটাই কাজ, তার মাথায় সে একটাই জিনিস জানে, যে মেয়েটাকে বা ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে হবে। সে সকলকে আদেশ দিল। এখানে আদেশ বা অর্ডার ছাড়া আর কোনো রিপোর্টিং ভার্ব ইউজ করা যাবে না। হি কমান্ডেড, কমান্ডেড শব্দটা আদেশ অর্থাৎ অর্ডারেরই আরেকটা রূপ, আরেকটা ওয়ার্ড, সিনোনিম। তাহলে হি কমান্ডেড অল অফ দেম, সকলকে, টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর। টু গেট অ্যাওয়ে অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন ব্যবহার করা হচ্ছে। গেট অ্যাওয়ে আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছিল এবং সেটাকেই ইনডাইরেক্ট করার সময় ইনফিনিটিভ কনস্ট্রাকশন অর্থাৎ টু এর পরে সেই ভার্বটাকে বা ফ্রেজাল ভার্বটাকে গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর। নেক্সট সেন্টেন্স, ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। আমার মনে হচ্ছে না আমি আপনাকে চিনতে পেরেছি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এইন্ট ইট।
আপনার বাগি অর্থাৎ ঘোড়ার টাঙা গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে না? হি সেড, তিনি বললেন। এই হিটা কে? হিটা হচ্ছে মিস্টার বেন প্রাইস, সেই ওয়েল নোন ডিটেকটিভ যে নাকি জিমি ভ্যালেন্টাইনকে খুঁজতে খুঁজতে এলমোর শহরে এসে পৌঁছেছেন এবং সেই ব্যাংকের ফ্রন্ট গেটের সামনে একটা রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সমস্ত ঘটনা অবজার্ভ করছিলেন বাইরে থেকে। এবার তারপর যখন জিমি ভ্যালেন্টাইন বুঝতে পারল যে মেয়েটাকে বাঁচানো হয়েছে, সকলে খুশি, কিন্তু জিমি ভ্যালেন্টাইনের মনে একটা সংশয় রয়ে গেছে যে এখন আমাকে সবাই চিনে ফেলেছে, এখন আমার আসল রূপটা সবাই দেখে নিয়েছে, অতএব এখানে আর থেকে কাজ নেই। আমাকে হয়তো এখন অ্যানাবেলও গ্রহণ করবে না, সে হয়তো আমাকে অস্বীকার করবে। সেই কারণে সে সোজা ফ্রন্ট গেটের দিকে রওনা দিল। আর এমন সময়ে মিস্টার বেন প্রাইস তাকে পেছন থেকে ডাকলো। বেন প্রাইস তাকে পেছন থেকে ডাকলো। যখন জিমি সেই বেন প্রাইসের সামনে গিয়ে উপস্থিত হলো, বেন প্রাইস জিমিকে দেখে চিনতে অস্বীকার করে দিল। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমি আপনাকে চিনতে পারলাম না তো। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আপনার বাগি আপনার জন্য অপেক্ষা করছে, এইট ইট, করছে না? এটা ছিল বেন প্রাইজের ভাষা। হি সেড, সে বলল। তাহলে এখানে হি বলতে আমরা বেনকে বোঝাচ্ছি। হি ডিনাইড টু রিকগনাইজ হিম। হিম কাকে? তাকে রিকগনাইজ অর্থাৎ চিনতে অস্বীকার করলো, ডিনাই করে দিল। হিম বলতে জিমিকে চিনতে অস্বীকার করলো। অ্যান্ড থট দ্যাট, এবং ভাবলো যে হিজ বাগি ওয়াজ ওয়েটিং ফর হিম। হিম মানে এখানে জিমি। এবং সে আরও বলল যে তার বাগি তার জন্য অপেক্ষা করছে। রিপোর্টিং ভার্ব পাস্টে আছে এবং এটাকে বলে হচ্ছে ডায়লগ রিপোর্টিং, ঠিক আছে? এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে ডিনাইড এবং থট। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। জিমি ভ্যালেন্টাইন থেকে আরও অন্যান্য টেক্সচুয়াল গ্রামার এবং অন্যান্য ম্যাটেরিয়ালস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।